দ্বিতীয় পর্যায় সেটা হচ্ছে অন্ধকার পর্যায়। তো আমরা কিভাবে অন্ধকার পর্যায় সম্পন্ন হয় সেটা নিয়ে এখন আমরা জানব। প্রথমে আমরা দেখব এই প্রক্রিয়ায় আলোর কোনো প্রয়োজন হয় না। এখানে আলোর কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ অন্ধকার মানে আমরা জানি যে অন্ধকারে কোনো সূর্যের আলো থাকে না, তাই এর উদ্ভিদের তখন আলোর কোনো প্রয়োজন হয় না। তাই বলে যে উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয় না সেটা আমাদের ভুল ধারণা। তখনও আমাদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া থাকে এবং সেটা সম্পন্ন হয়, যার মাধ্যমে আমাদের গ্লুকোজ উৎপন্ন হয়। কিন্তু তার জন্য সেই পর্যায়টার নাম হচ্ছে অন্ধকার পর্যায়, বা আমরা এটা বলতে পারি আলোক নিরপেক্ষ পর্যায়। তো বন্ধুরা, এইখানে আমরা বললাম আগেই যে আলোর কোনো প্রয়োজন হয় না, কিন্তু আমাদের বায়ুমণ্ডল থেকে সালোকসংশ্লেষণ সম্পন্ন করার জন্য কার্বন ডাই অক্সাইড অপরিহার্য। কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোকসংশ্লেষণ সম্পন্ন হবে না। তাই আমরা এখানে লিখে রাখছি, প্রথমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে। এখন কোষে প্রবেশ করার ফলে কোষে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন করে বা তৈরি করে। এখানে আমরা একটা মূলত দেখব যে 5 কার্বন বিশিষ্ট এই যে রাইবোজ, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ এবং হচ্ছে 1 এবং 5 ডাইনিউক্লিওফসফেটের সাথে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে, এই কার্বন ডাই অক্সাইড যখন যুক্ত হবে তখন আমাদের এই যে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড উৎপন্ন করবে। 6 কার্বন অ্যাসিড কিটো অ্যাসিড উৎপন্ন করবে। এখন এই কিটো অ্যাসিড পরক্ষণে কিন্তু ভেঙে যাবে। কিটো অ্যাসিড ভাঙার ফলে যে জিনিসগুলো উৎপন্ন করবে, কিটো অ্যাসিড ভেঙে গেলে 3 কার্বন বিশিষ্ট 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করবে। মূলত প্রথম প্রক্রিয়ার একটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। এই স্থায়ী পদার্থের মধ্যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করব এবং আলোক পর্যায়ে আমরা দেখেছিলাম এটিপি এবং NADPH2 উৎপন্ন হয়েছিল। সেই উৎপন্ন এটিপি এবং NADPH2 ব্যবহার করে ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট তৈরি করে। তাহলে আমরা প্রথমে দেখব যে এই যে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক প্রথম স্থায়ী পদার্থ উৎপন্ন হয়। এই প্রথম স্থায়ী পদার্থটা উৎপন্নের সাথে সাথে কিন্তু আলোক পর্যায়ে যখন এটিপি এবং NADPH2 উৎপন্ন হয়েছিল, সেগুলো কিন্তু সঞ্চারিত বা আয়ত্তকরণ শক্তি হিসেবে জমা ছিল। তাহলে এই শক্তিটা তখন ব্যবহার করে ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট তৈরি করে। এগুলো উৎপন্ন হওয়ার সাথে সাথে এই বিক্রিয়াগুলো ক্রমাগত চলতেই থাকে এবং ক্রমাগত যখন চলতেই থাকে তখন এই জিনিসটা একটা কাজ করে। যখন এই ক্রমাগত বিক্রিয়াগুলো চলতেই থাকে, ক্রমাগত বিক্রিয়ার ফলে 3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট হতে চিনি, যেটা আমরা দেখলাম যে গ্লুকোজ প্রক্রিয়াটা উৎপন্ন হয় বা গ্লুকোজ বা চিনি এটা উৎপন্ন হয়। এটা একটা শর্করা জাতীয় পদার্থ বা কার্বোহাইড্রেট আমরা বলতে পারি, কার্বোহাইড্রেট যৌগ। অপর দিকে কিন্তু 1,5 ডাইফসফেট তৈরি হতে থাকে। তাহলে এই যে 1,5 মানে একদিক থেকে আমাদের চিনি উৎপন্ন হতেই থাকে, আরেক দিক থেকে আমাদের রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি হতে থাকে। এই প্রক্রিয়া বন্ধুরা কন্টিনিউ চলতেই থাকে। একদিক থেকে চিনি উৎপন্ন হয় বা শর্করা জাতীয় পদার্থ উৎপন্ন হয়, অপর দিক থেকে আবার রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি হয়, যার কারণে এই প্রক্রিয়াটা আসলে কখনো বন্ধ হয় না আর প্রতিনিয়ত শক্তি উৎপন্ন হয়ে থাকে। তাহলে এবার আমরা আরেকটা নতুন একটা ধাপ আমরা জানব। সেই ধাপটা হচ্ছে অন্ধকার পর্যায়ে কতগুলো চক্র হিসেবে ব্যবহার করা হয়। এই চক্রগুলো মূলত আমরা যদি এইভাবে বলতে চাই, যেমন কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে শর্করা তৈরির প্রথম চক্রটি আবিষ্কার করেন। যে প্রথম আমরা দেখছি প্রথম একটা স্থায়ী পদার্থ ছিল, সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে আমরা চক্রটি আবিষ্কার করেন, এই প্রথম যে চক্রটি আবিষ্কার করেন সেই চক্রটি মূলত আবিষ্কার করেন ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেলভিন ও বেসাম। তাই এই চক্রটির নাম হয় কেলভিন ও বেসাম চক্র। তাহলে এই বিজ্ঞানী দুইটির নাম অনুসারে এই চক্রটির নাম দেওয়া হয় কেলভিন ও বেসাম চক্র। তাহলে এই কেলভিন এবং বেসাম চক্রের
মূলত অধিকাংশ উদ্ভিদের মধ্যে প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় বলে একে C3 গতিপথ বলা হয়। তাহলে এ ধরনের উদ্ভিদকে আমরা বলে থাকব C3 উদ্ভিদ। তো বন্ধুরা, এই পর্যন্ত আমরা আসলে ক্লিয়ার হতে পারছি। আমি আশা করি যে তোমরা ডিটেলস বুঝতে পারছো। তো আমরা এইখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য করো যে কার্বন 3 মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে হচ্ছে C3। যে ধরনের উদ্ভিদে C3 অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় সেই উদ্ভিদগুলোকে আমরা কি বলবো? C3 উদ্ভিদ। ক্লিয়ার? তো এরপরে আমরা এই আরেকটা এখানে C3 গতিপথের বিশেষ একটা তথ্য, সেটা হচ্ছে 1961 সালে C3 গতিপথের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এবং এই নোবেল পুরস্কারটি আসলে মূলত এই নোবেল পুরস্কারটি পান এই যে C3 আবিষ্কারক ক্যালভিন ও বেসাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে C3 উদ্ভিদের জন্য 1961 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। তারপরে আমরা যে জিনিসটা জানব সেটা হচ্ছে কি, এইটা ছাড়াও আমরা দেখলাম যে 6 কার্বন বিশিষ্ট কিংবা এর আরেকটি চক্র ঘটে, সেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড এই চক্রটি যে উৎপন্ন হয় এটি মূলত আবিষ্কার করেন হ্যাস ও স্ল্যাক। তাহলে আমরা এই হ্যাস এবং স্ল্যাক মূলত হচ্ছে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী এবং এই বিজ্ঞানীরা দেখেন যে উদ্ভিদের মধ্যে চক্র সম্পন্ন হয়, সেই চক্রটার নাম দেন তারা হচ্ছে তাদের নাম অনুসারে হ্যাস ও স্ল্যাক চক্র। কিন্তু এই চক্রে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয় বলে এটাকে C4 গতিপথ বলা হয়। তাহলে এই যে C4 গতিপথ বলা হয়, এই ধরনের যে উদ্ভিদের অর্থাৎ C4 অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট অক্সালিক অ্যাসিড যে উদ্ভিদের মধ্যে উৎপন্ন হয় সেই উদ্ভিদগুলোকে মূলত C4 উদ্ভিদ বলে। এখন C4 উদ্ভিদের এরকম উদাহরণ যদি আমরা দেখতে চাই তাহলে আমরা বলবো আখ, ভুট্টা, মুথা ঘাস ইত্যাদি। ক্লিয়ার বন্ধুরা? এখন আমরা এই যে আলোচনাটা করলাম সালোক সংশ্লেষণ এবং সালোক সংশ্লেষণের পর্যায়, এটা আমরা খুব সংক্ষেপে একটা চক্রের মাধ্যমে দেখব। এই চক্রের মাধ্যমে আমি মূলত মনে করি তোমরা বন্ধুরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবে। এই চক্রটি মনে রাখলে আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটি মনে রাখতে পারবো। এই চক্রটি মূলত হচ্ছে একদিকে হচ্ছে আলোক পর্যায়, একদিকে হচ্ছে অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ের মধ্যে এই যে সূর্যের আলো উপস্থিতিতে কি পানি ভেঙে আমাদের মূলত হাইড্রোজেন অর্থাৎ প্রোটন এবং হচ্ছে ইলেকট্রন আর অক্সিজেন উৎপন্ন হয়ে উদ্ভিদ থেকে বেরিয়ে আসে, যেটা আমরা প্রাণীরা গ্রহণ করে আমাদের শ্বাস প্রশ্বাস চলে। তো আমাদের এখন কথা হচ্ছে যে এই পানি ভেঙে অর্থাৎ হাইড্রোজেন, প্রোটন যেটাকে বলা হয় H+ এবং হচ্ছে ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন উৎপন্ন হয় এবং অক্সিজেন যেটা আমরা বায়ুমণ্ডলে পাই। এখন এখানে প্রথমে উৎপন্ন হয় NADP, পরে এই হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় NADPH2 এবং এই NADPH2 যে প্রক্রিয়াটা ভাঙে সেটাকে হচ্ছে ফটোলাইসিস এবং এই NADPH2 পরে হচ্ছে ATP যে উৎপন্ন হয়, এই ATP উৎপন্ন হয়ে শক্তি সঞ্চারিত হয়। শক্তি সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলি? শক্তি সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ফটোফসফোরাইলেশন। এখানে দুইটা সিস্টেমের কথা বলছি, একটা হচ্ছে চক্রীয়, একটা অচক্রীয়, কিন্তু ওই চক্রীয় এবং অচক্রীয়ের মধ্যে দুই রকমের হয়। সেটা হচ্ছে একটা পিগমেন্ট সিস্টেম 1 আর একটা হচ্ছে পিগমেন্ট সিস্টেম 2। তাহলে আমরা এই পর্যায়ে সুন্দর করে খুব সহজে আলোক পর্যায়টা মনে রাখতে পারবো। এবার আসো অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। অন্ধকার পর্যায়ে যে বাইরে কার্বন ডাই অক্সাইড আছে সেটা মূলত প্রথমে কার সাথে যুক্ত হয়? আমরা ইতিমধ্যে দেখলাম যে রাইবুলোজ ডাইফসফেট, অর্থাৎ এই রাইবুলোজ 1,5 ডাইফসফেট যখনই রাইবুলোজ
1,5 ডাইফসফেট এর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে যাবে। এই যুক্ত হয়ে গেলে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড উৎপন্ন করবে। কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন। এটা কিন্তু অস্থায়ী, উৎপন্ন হয়ে সাথে সাথে আবার যে জিনিসটা উৎপন্ন করবে স্থায়ী, প্রথম স্থায়ী পদার্থ, সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। যখন এই 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হবে, এইখানে লক্ষ্য করব হচ্ছে সূর্যের আলোর তৈরিতে এটিপি ও NADPH2 ব্যবহার করে। তার মানে এই যে এখানে উৎপন্ন হইল, এইটা এখানে কিন্তু সঞ্চারিত থাকবে। এই সঞ্চারিত শক্তি ব্যবহার করে এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড সেটা ভেঙে 3 ফসফোগ্লিসালডিহাইড এবং ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট উৎপন্ন করে এরা চিনি প্রতিনিয়ত উৎপন্ন করবে এবং এই যে দুইটা থেকে আবার রাইবোলোজ 1,5 ডাইফসফোগ্লিসারিক উৎপন্ন করবে। তা আমরা সেক্ষেত্রে এগুলো বাদ দিয়ে আমরা এটা রাখবো এবং এটার মাধ্যমে আমরা খুব সহজে বুঝবো যে প্রথমে রাইবোলোজ 1,5 ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড উৎপন্ন করে এবং কিটো অ্যাসিড অস্থায়ী বিধায় সেটার সাথে সাথে ভেঙে কি উৎপন্ন হয়? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের পর আমরা যে আলোক পর্যায়ে দেখলাম সেটা হচ্ছে এটিপি ও NADPH2 উৎপন্ন হয়। সেগুলো ব্যবহার করে আমাদের মূলত হচ্ছে 3 ফসফোগ্লিসালডিহাইড এবং ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট, এগুলো প্রতিনিয়ত দুইটার মধ্যে একটা প্রায় প্রতিনিয়ত উৎপন্ন হতেই থাকে ক্রমাগত, এবং ক্রমাগত এগুলো থেকে পরে আবার রাইবোলোজ 1,5 ডাইফসফেট উৎপন্ন হয় এবং এদিকে কি চিনি বা শর্করা জাতীয় পদার্থ উৎপন্ন হয়। এই হলো অন্ধকার পর্যায়। এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে C3 উদ্ভিদ এবং হচ্ছে C4 উদ্ভিদ। তো বন্ধুরা, আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারছো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, তার সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে।